কনফারেন্সে গল্পকথার আজকের কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা 3টি ছোট গল্প, মূর্তি, কি এবং বাড়ি। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, মূর্তি। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকা বাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাদমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার উপরে আবার রাতের অন্ধকার। তবু তারই ভিতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল। খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল। যার সরাই সে বেরিয়ে এলো। পথিকদের কথা শুনে বলল, বড়ই মুশকিলের কথা, আমার সরাইয়ের সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আমার ঢেঁকিশালায় শুয়ে আজকে রাতটা কাটাতে রাজি হন, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি। পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল, হ্যাঁ, তাছাড়া আর উপায়ও তো নেই। এই রাতে, এই শীতে, এই আঁধারে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ে ঢেঁকিশালাও ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকিশালায় গিয়ে ঢুকল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভিতরে একজন ছিল, তার নাম ওয়াং ফো। সঙ্গীদের বিষম নাক ডাকুনি ও ধেড়ে ধেড়ে ইঁদুরের হুটোপুটি ওয়াং ফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল। নাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকের রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির করল। কিন্তু পড়াতেও তার মন বসল না। নিশুত রাত, বাইরের গাছপালার ভিতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিম টিম করে জ্বলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরো ভালো করে দেখাতে চায়। ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগল। তার মনে হল ঘরের ওদিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে, ধড়ফড় করে নড়ছে। হঠাৎ ওয়াংফোর আবার মনে হল পর্দার পিছনে যেন কাঠের কি একটা মড়মড় করে ভেঙে গেল। তারপরেই পর্দাখানা একটু দুলে উঠল। তারপরেই আবার সব নিশাড়। এসব কি কাণ্ড! ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করল না। আড়ষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল, খালি চেয়েই রইল। তার চোখে আর পলক পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু উপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত। তারপর
কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফোর গায়ে তখন কাঁটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে। সে চেঁচাবার চেষ্টা করল, কিন্তু পারল না। কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আঁধারকে চিরে যেন ফালা ফালা করে দিল। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী লোকের মূর্তি। মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না। মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করল তা কিছুই বোঝা গেল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপদপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফো আর পারল না, বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটানো চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল। কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতরে এমন সাহসী লোক কেউ ছিল না। ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল। তারপরেই মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছনে ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জলজলে আগুনের ভাটা তীর বেগে এগিয়ে আসছে, ক্রমেই তার দিকে এগিয়ে আসছে। ওয়াংফো আর একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গাঁয়ের মোড়লের এক মেয়ে মারা পড়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার ঢেঁকিশালে রাখা হয়েছিল। আজ 6 মাসের ভিতরে ভালো দিন পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে 2 জন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সভয়ে সে দেখল যে কফিনে গাঁয়ের মোড়লের মেয়ের মরা ছিল তার তালা খোলা, তার ভিতরে মরা নেই। তারপর গোলমাল শুনে গাঁয়ের প্রান্তে গিয়ে সে দেখল ওয়াংফোর মৃতদেহের উপরে উপুড় হয়ে পড়ে আছে মোড়লের মেয়ের মরা। ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত। শুনছিলেন মূর্তি। এবার শুনবেন পরবর্তী গল্প। কি শুরু হচ্ছে? কি লোকে বলতো 28 নম্বর হরিবু স্ট্রিটে যারা বাস করে
তাদের সবাই মানুষ নয়। আমি কিন্তু মানুষ, এবং ওই মেস বাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি তারাও আমারই মতন মানুষ। এর ওর তার কাছে জিজ্ঞাসা করেও সন্দেহজনক বেশি কিছু জানতে পারিনি। রাত্রে মাঝে মাঝে নাকি কোনো কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়, সিঁড়ির উপরে কাদের পায়ের শব্দ হয়, অন্ধকারে কারা যেন ফিস ফিস করে কথা কয়। এসব যে ভূতের কীর্তি, মেসের অন্যান্য লোকরাও জোর করে তা বলতে পারল না। বাজে ভ্রমও হতে পারে, কারণ কেউ চোখে কিছু দেখেনি। সেদিনটা ছিল মেঘলা, পূর্ণিমাতেও চাঁদ পেয়েছিল ছুটি। বৃষ্টি জল বার বার আকাশের অন্ধকারকে ধুয়ে দিচ্ছিল, কিন্তু মুছে দিতে পারছিল না। খাওয়া দাওয়ার পর বসে বসে ভূতের গল্পই হচ্ছিল। কাহিনীটা রোমাঞ্চকর হলেও নাকি সত্য, কিন্তু গল্প যিনি বলছিলেন, গল্পের ভূতটাকে তিনি স্বচক্ষে দেখেননি। সচরাচর যা হয়ে থাকে, সত্য ভূতের গল্পই শোনা যায়, কিন্তু সত্য ভূত চোখে কেউ দেখে না। ভূত সত্যই হোক আর মিথ্যাই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা কেমন ভারী হয়ে ওঠে। আমি ভূত মানি না, ভূত কখনো দেখিনি, দেখবার আশাও রাখি না। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে যখন বিছানায় গিয়ে আশ্রয় নিলাম, তখন বুকের কাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে হলো ঘরের থমথমে অন্ধকার যেন কেমন একটা অস্বাভাবিক ভয়ে ছমছমে হয়ে আছে। ভূত সত্যই হোক আর মিথ্যাই হোক, কিন্তু ভূতের গল্প শুনলে মনটা কেমন ভারী হয়ে ওঠে। আমি ভূত মানি না, ভূত কখনো দেখিনি, দেখবার আশাও রাখি না। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে যখন বিছানায় গিয়ে আশ্রয় নিলাম, তখন বুকের কাছটা কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। মনে হলো ঘরের থমথমে অন্ধকার যেন কেমন একটা অস্বাভাবিক ভয়ে ছমছমে হয়ে আছে। খাটের উপরে অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করলাম, তবু চোখে ঘুম নেই। এমন সময় একটা ভয়ানক কাণ্ড হলো। ঠিক যেন কড়িকাঠ থেকে আমার বুকের উপরে কি একটা খসে পড়ল। একটা হাত পাওয়ালা জীব দুহাতে সে আমার গলা চেপে ধরল। কুকুর নয়, বিড়াল নয়, কি এটা? মানুষ! কড়িকাঠ থেকে পড়ল মানুষ। কাপুরুষ নই, কিন্তু তবু আমি আতঙ্কে আঁতকে উঠলাম। দুখানা হাড় কঠিন হাত আমার গলা টিপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও প্রাণপণে তাকে চেপে ধরলাম। সে আমার গলা ছেড়ে দিল বটে, কিন্তু ভীষণ বিক্রমে আমার সঙ্গে লড়তে লাগলো। কখনো আঁচড়ায়, কখনো কামড়ায়, কখনো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনুভবে বুঝলাম জীবটা একেবারে উলঙ্গ। সবাই জানে আমি খুব বলবান ব্যক্তি, কিন্তু সেই অজানা জীবটাকে কায়দায় আনতে গিয়ে আমার প্রাণ যেন বেরিয়ে যাবার মতো হলো। অনেকক্ষণ জোঝাজুঝির পর আমি যখন প্রায় কাবু হয়ে পড়েছি, তখন টের পেলাম যে সেও ফোঁস ফোঁস করে বেজায় হাঁপাচ্ছে। তখন উৎসাহিত হয়ে আমি দ্বিগুণ বিক্রমে তার বুকের উপরে দুই হাঁটু দিয়ে চেপে বসলাম। তারপর এক হাতে তার গলা টিপে ধরে আর এক হাতে বেড সুইচটা টিপে দিলাম। কিন্তু আলো জ্বালার সঙ্গে সঙ্গে যা দেখলাম, শুনলে কেউ বিশ্বাস করবে না। এখনো সে মুহূর্তের কথা ভাবলে প্রাণ আমার শিউরে ওঠে। আলো জেলে বিছানার উপরে আমি
কিছুই দেখতে পেলাম না। কিছুই নেই, কিছুই নেই। তবে আমি কাকে চেপে ধরে আছি? কে আমার সর্বাঙ্গ আঁচড়ে কামড়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে দিচ্ছে? আমার দু হাতের ভেতরে এমন ছটপট করছে, এর দেহ তপ্ত মাংসল, এর হৃৎপিণ্ড ধুকপুক করছে, এর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অথচ আমার চোখের সামনে কিছুই নেই। কোনো অস্পষ্ট ছায়া বা ধোঁয়াটে রেখা পর্যন্ত নয়। এতক্ষণ পরে মহা ভয়ে আমি চিৎকার করে উঠলাম। একবার নয়, দুবার নয়, বারবার। এ ব্যাপারের পর চিৎকার না করে থাকা যায় না। পাশের ঘরে থাকতো আমার বন্ধু মহিম। সে তাড়াতাড়ি ছুটে এলো। আমার মুখ নিশ্চয়ই ভয়ে সাদা হয়ে গিয়েছিল, কারণ ঘরে ঢুকেই সে বলে উঠল, নবীন, নবীন, ব্যাপার কি? তুমি ওরকম হয়ে গেছো কেন? মহিম, কে আমাকে আক্রমণ করেছে? আমি একে চেপে ধরে আছি, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না। হো হো করে কারা হেসে উঠল। ফিরে দেখি আমার চিৎকারে মেসের সবাই ঘরের ভিতরে ঢুকে এসেছে। আমার কথা শুনে তারাই হাসছে। তারা ঠাউরেছে আমার মাথা হঠাৎ বিগড়ে গেছে। মহিম বলল, নবীন, আজ কি তুমি সিদ্ধির কিছু খেয়েছো? আমি শকাতরে বললাম, দোহাই তোমার, আমার কথায় বিশ্বাস করো। দেখছো না আমার গা দিয়ে রক্ত ঝরছে? দেখছো না এর ধাক্কায় আমার দেহ কেঁপে কেঁপে উঠছে? আচ্ছা, এতেও যদি তোমার বিশ্বাস না হয়, তবে তুমি নিজেই এদিকে এসো, এর গায়ে হাত দিয়ে দেখো। মহিম এগিয়ে এলো। তারপর আমার নির্দেশ অনুসারে এক জায়গায় হাত দিয়েই তীব্র চিৎকার করে উঠল, আরে বাপরে! মহিম, মহিম একে ছুঁয়েছে। আমি যন্ত্রণা বিকৃত স্বরে বললাম, মহিম, আমি আর একে ধরে রাখতে পারছি না। এর জোর যেন ক্রমেই বেড়ে উঠছে। ঘরের ওই কোণে এক গাছা দড়ি পড়ে আছে। শিগগির দড়ি গাছা নিয়ে এসো, আমাকে সাহায্য করো। মহিম আর আমি দড়ি দিয়ে সেই অদৃশ্য জীবটাকে বাঁধতে লাগলাম। সে এক অদ্ভুত দৃশ্য। শূন্যতার চারিদিকে দড়ি জড়ানো। ঘরের ভিতরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল, তারা ভাবল আমরা কোনো কৌতুক অভিনয় করছি। বাড়িওয়ালা বলল, এই পাগলামি দেখাবার জন্যে কি তোমরা রাত দুটোর সময় আমাদের ঘুম ভাঙালে? আমি রেগে বললাম, পাগলামি? যার খুশি হয় এসে এর গায়ে হাত দিয়ে দেখুক না। কিন্তু সে পরীক্ষাতেও কেউ রাজি হলো না। তবু তারা আমাদের কথায় বিশ্বাসও করল না। বাড়িওয়ালা বলল, জ্যান্ত জীব, অথচ দেখা যায় না, এ কেমন গাঁজাখুরি কথা। আমি আর মহিম তখন একসঙ্গে দড়ি ধরে সেই অদৃশ্য জীবটাকে টেনে তুললাম। তারপর দু একবার তাকে শূন্যে দুলিয়ে দড়িগাছা ছেড়ে দিলাম। একটা ভারী জিনিস পড়লে যেমন হয়, ধপাস করে একটা শব্দ হলো। বালিশ ও বিছানার মাঝখানটা নেমে গেল এবং খাটের কাঠ মচমচ করে আর্তনাদ করে উঠল। পর মুহূর্তে ঘরের ভিতরে আর জনপ্রাণী রইল না। বিষম ভয়ে সকলেই হুড় হুড় করে বেগে পলায়ন করল। বিছানার উপরে পড়ে সে ছটপট করছে, আর তার ছটপটানির চোটে বিছানার চাদরখানা কুঁচকে লণ্ড ভণ্ড হয়ে যাচ্ছে। মহিম বলল, নবীন, এই দৃশ্য তো চোখে দেখে আমার ভয় হচ্ছে। আমারও। কিন্তু ব্যাপারটা যে একেবারেই ধারণাতীত তাও বলতে পারি না। তুমি কি বলছো হে? এর চেয়ে ধারণাতীত ব্যাপার আর কি হতে পারে? পৃথিবীতে এমন ব্যাপার আর কখনো ঘটেছে? আচ্ছা, ভালো করে একবার ভেবে দেখো। আমাদের সামনে একটা বস্তু রয়েছে, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। বাতাসকেও আমরা দেখতে পাই না, কিন্তু
তাকে আমরা ছুঁতে পারি। বাতাসের অস্তিত্ব কি আমরা অস্বীকার করি? কিন্তু এ যে জীবন্ত, এর বুকে হাত দিলে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করবে। নবীন, তুমি প্রেত চক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয় যাদের দেখা যায় না কিন্তু ছোঁয়া যায়। মহিম, মহিম, তুমি কি তবে বলতে চাও আমরা একটা প্রেতকে গ্রেপ্তার করেছি? আমি এখন কিছুই বলতে চাই না, তবে ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়ব না। দেখো, বিছানার তোলপাড় হচ্ছে না, নিঃশ্বাসের শব্দও হচ্ছে আস্তে আস্তে। বুদ্ধি বোধ হয় ঘুমোচ্ছে। সে রাত্রে কিন্তু আর আমাদের ঘুম হলো না। এর পরেও কি কারুর চোখে আর ঘুম আসে? পরদিন সকালবেলায় আমাদের মেস বাড়ির সামনে যেন শহর ভেঙে পড়ল। সকলেরই মুখে এক জিজ্ঞাসা, যাকে আমরা পাকড়াও করেছি সেটা কি? কিন্তু যা কিছু প্রশ্ন হচ্ছে সবই ঘরের বাইরে থেকে। ঘরের ভিতরে ভরসা করে কেউ পা বাড়াচ্ছে না। তার আকার কিরকম সেটা জানবার জন্যে মন ব্যস্ত হয়ে উঠল। সাবধানে তার গায়ে হাত বুলিয়ে যা বুঝেছি, মানুষের মতো নাক চোখ মুখ, মাথায় চুল নেই, হাত আর পাও মানুষের মতো, লম্বায় 13-14 বছর বয়সের বালকের মতো হবে। পরের দিন সন্ধ্যার আগেই মেসের সমস্ত ভাড়াটে তল্লি তল্লা গুটিয়ে সরে পড়ল। বাড়িওয়ালা এসে বলল, ও আপদকে আমার বাড়িতে আমি রাখবো না। তোমরা যদি রাখতে চাও তো আমি তোমাদের নামে নালিশ করব। আমি বললাম, ইচ্ছে করলেই আপনি একে বিদায় করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাকে বিদায় করতে রাজি আছে টাকার লোভ দেখিয়েও এমন লোক খুঁজে পাওয়া গেল না। সেইখানে বন্দী হয়ে সে দিনের পর দিন ধড়ফড় করতে লাগলো। সপ্তাহখানেক পরে মহিম একদিন হঠাৎ বলল, নবীন, আমাদের বন্দির চেহারা কিরকম তা জানবার এক উপায় আমি আবিষ্কার করেছি। কি কি উপায়? ওর দেহ যখন স্পর্শ করা যায় তখন প্যারিস প্লাস্টার দিয়ে অনায়াসেই ওর ছাঁচ তোলা চলবে। ঠিক বলেছ, কিন্তু সে সময় ও যদি ছটফট করে তাহলে তো ছাঁচ উঠবে না। নবীন, তুমি তো ডাক্তারি শিখছো। ওকে ক্লোরোফর্ম দিয়ে তুমি তো খুব সহজেই অজ্ঞান করে ফেলতে পারবে। তাহলে ছাঁচ তুলতে আর কিছুই বাধা হবে না। মহিমের বুদ্ধি খুব সাফ, তারই কথা মতো কাজ করা গেল। ছাঁচও উঠল। উফ, সে কি বিদঘুটে চেহারা, মানুষের মতন গড়ন বটে, কিন্তু কি ভয়ঙ্কর মূর্তি। চোখ দুটো গোল ভাটার মতো, নাকটা ছুঁচলো ও বাঁকা, ঠোঁট পুরু পুরু ও উল্টানো, দাঁতগুলো বড় বড় হিংস্র জানোয়ারের মতো, ঠিক যেন পিশাচের মুখ, যেন মানুষের রক্ত মাংস খাওয়াই তার অভ্যাস। এখন এই ভয়াবহ জীবকে নিয়ে কি করা যায়? একে বাড়ির ভিতরে রাখাও চলবে না, ছেড়ে দেওয়াও অসম্ভব। ছাড়া পেলে এ পৃথিবীর কত মানুষের ঘাড় মটকাবে তা কে বলতে পারে? তবে তবে কি করব আমরা? একে হত্যা করে সকল আপদ চুকিয়ে দেব? না, তাও সম্ভব নয়। এর গড়ন যে মানুষের মতো। প্রতিদিনই এই সব কথা আমাদের মনে হয়। সেই অদ্ভুত অদৃশ্য জীবের খাদ্য যে কি তাও বোঝা গেল না। সকল রকম খাবারই তার সামনে রেখে দিই, কিন্তু সে কিছুই ছোঁয় না। 15 দিন কেটে গেল, তবু অনাহারে সে মরল না।
তখনও ছাড়া পাওয়ার জন্যে সে গড়াগড়ি দিয়ে ও ছটফট করে সারা বিছানা তোলপাড় করে তুলেছে। কিন্তু তারপরে ধীরে ধীরে তার ছটফটানি কমে এলো। 20 দিন পরে দেখা গেল তার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে বুঝলাম তার দেহ কঠিন, আড়ষ্ট ও ঠান্ডা। সে মরেছে। কিন্তু কি সে? এ কি সেই অদৃশ্য জগতের কেউ, যে জগতের বাসিন্দারা মানুষকে রাত্রে এসে ভয় দেখায় এবং আমরা যাদের প্রেত বলে মনে করি? শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কি। এবার শুনবেন আজকে তৃতীয় গল্প, বাড়ি। শুরু হচ্ছে বাড়ি। 5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময়ে রোজই রাতে আমি ঠিক একই স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম আমি যেন শহরের বাইরে এক পাড়া গাঁয়ে গিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড় বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে, কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান, মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধু চয়নের খেলা খেলছে। কোথাও তাল কুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরোবর ঘাটে ঘাটে নববধূর ঘোমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে একখানি মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে। সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙন, শিউলি, আরো কত কি। মাঝে মাঝে কেনার ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই। অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভিতরে যাবার জন্য প্রাণে স্বাদ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি, না জানিয়ে ভিতরে ঢুকতেও ভরসা হয় না। ফিরে আসি। রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার অনেকবার ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারুর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে ভুলতে পারলাম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতাম। পথে বেরোলেই চারিদিকে লক্ষ্য করে দেখতাম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বিকালে বেড়াতে বেরিয়ে একটি গেঁয়ো পথ পেলাম। দেখেই চিনলাম এ আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মনে তেমনি ভাবের ছোঁয়া লাগলো। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালাম। ডাকাডাকি করতে লাগলাম। ভেবেছিলাম কারুর সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানা আমার বড় ভালো লেগেছে। ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না,
এই বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এইখানেই থাকতেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? এ কালেও লোকে ভূত বিশ্বাস করে নাকি? ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এই বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এইখানেই থাকতেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? এ কালেও লোকে ভূত বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বলল, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিব এ বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি। অবহেলার হাসি হেসে আমি বললাম, ডাহা গাঁজাখুরি গল্প। দারোয়ান বিরক্ত ভাবে আমার মুখের দিকে তাকালো। গাঁজাখুরি গল্প? অন্তত আপনার মুখে কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ আমি এ জীবনে ভুলব না, সে হচ্ছেন আপনি নিজে। আমি আপনাকেই দেখেছি। কনফারেন্সে গল্পকথায় আজ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা 3টি গল্প, মূর্তি, কি ও বাড়ি। গল্প পাঠে আমি কল্যাণ, অন্যান্য চরিত্রে কল্যাণ ও সৌরভ, সম্পাদনা ও আবহ সঙ্গীতে শুভায়ন ও কল্যাণ। শেষ হল আমাদের আজকের কনফারেন্স। যাবার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টিল নেক্সট টাইম।